আসসালামু রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান ১৯৪৭ থেকে ১৯৭০ পৃষ্ঠা ১৩ এর সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ১ এর উদ্দীপকটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। সারণী ক, সারণী খটি তোমরা তুলনামূলক ভালোভাবে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো হচ্ছে, ক নম্বর প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? খ নম্বর প্রশ্ন হচ্ছে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে, সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, সারণী খ এ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ১ এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান ১৯৪৭ থেকে ১৯৭০ পৃষ্ঠা ১৩ পর্ব ৪। ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন। খ নম্বর প্রশ্ন হচ্ছে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ৬৯ এর গণ আন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন নতুন সামরিক সরকার বাধ্য হয়। এই গণের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে। গ নং প্রশ্ন হচ্ছে, সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। কিন্তু ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসন শোষণের প্রতিষ্ঠার ফলে কিন্তু ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসন শোষণের প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। এইসব ক্ষেত্রের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল। মোট অফিসারের মাত্র ৫%, সাধারণ সৈনিকদের মাত্র ৪%, নৌবাহিনীর উচ্চ পদে ১৯%, নিম্ন পদে ৯%, বিমান বাহিনীর পাইলটদের ১১% এবং টেকনিশিয়ানদের মাত্র ১.৭% ছিল বাঙালি। উদ্দীপকের সারণী ক থেকে উপরিল্লিখিত প্রতিরক্ষা ক্ষেত্রের এই বৈষম্যের চিত্র দেখা যায়। অতএব বলা যায়, সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ক্ষেত্রের বৈষম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঘ নং প্রশ্ন হচ্ছে, সারণী খ এ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকের সারণী খ এ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা ছিল ভয়াবহ বৈষম্যমূলক। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। ১৯৫৫-১৯৫৬ থেকে ১৯৫৯-৬০ অর্থবছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র ১১৩,৩,৮০,০০০ টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল ৫০০ কোটি টাকা। একইভাবে ১৯৬০-৬১ থেকে ১৯৬৪-৬৫ অর্থবছর পর্যন্ত
পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 6,480 মিলিয়ন টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে ছিল তা 22,230 মিলিয়ন টাকা। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগই পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েক গুণ পিছিয়ে পড়ে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে প্রদর্শিত সারণী খ এর মাধ্যমে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই বৈষম্য ছিল ভয়াবহ ও হতাশাব্যঞ্জক। সৃজনশীল ২। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। সারণী খ। ক নং প্রশ্ন হচ্ছে, কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? খ নং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে, ৬ দফার কোন দাবির চিত্র ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল, ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যের কারণে ৬ দফা দাবি তোলা হয়েছিল। তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ২ এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় ১, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান ১৯৪৭ থেকে ১৯৭০, পৃষ্ঠা ১৩, পর্ব ৪। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। খ নং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে যে জাতীয় ঐক্য গড়ে ওঠে, সে জাতীয় ঐক্যকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদ। মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয় তাই বাঙালি জাতীয়তাবাদ। গ নং প্রশ্ন হচ্ছে, ৬ দফার কোন দাবি চিত্র ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল, ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, ৬ দফার আধা সামরিক বাহিনী গঠনের দাবিটি চিত্র ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল। মোট অফিসারের মাত্র ৫%, সাধারণ সৈনিকদের মাত্র 4%, নৌবাহিনীর উচ্চ পদে 19%, নিম্ন পদে 9%, বিমান বাহিনীর পাইলটদের 11% এবং টেকনিশিয়ানদের মাত্র ১.৭% ছিল বাঙালি। অধিকন্তু আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কোনো নিয়মিত বা প্রশিক্ষিত বাহিনী না থাকায় পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের জনগণ এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে। উদ্দীপকের ক এ প্রদর্শিত তথ্যে মূলত প্রতিরক্ষা ক্ষেত্রের বৈষম্যের চিত্রটি ফুটে উঠেছে, যার ফলে আঞ্চলিক নিরাপত্তা ছিল হুমকির মুখে। এই উপলব্ধি থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবিনামায় আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেন। তাতে বলা হয়, আঞ্চলিক সংহতি রক্ষা ও জাতীয় নিরাপত্তামূলক ব্যবস্থায় যথাযথ ভূমিকা পালনের জন্য অঙ্গরাজ্যগুলোকে তাদের নিজস্ব কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। অতএব বিষয়টি স্পষ্ট যে ৬ দফার আধা সামরিক বাহিনী গঠনের দাবিটি চিত্র ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে, চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যের কারণে ৬ দফার দাবি তোলা হয়েছিল। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকের চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যটি হলো অর্থনৈতিক বৈষম্য। শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের কারণেই ৬ দফা দাবি তোলা হয়েছিল। আমি এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল।
পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে। এই বিবেচনায় ৬ দফা দাবির অন্যতম প্রেক্ষাপট হিসেবে অর্থনৈতিক বৈষম্যকে গুরুত্ব দেওয়া হয়। তবে ৬ দফা দাবির অধিকাংশই অর্থনৈতিক বৈষম্য ঘিরে হলেও এটিকেই একমাত্র কারণ বলা যাবে না। কারণ প্রথম দফায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার গঠন, যা রাজনৈতিক বৈষম্যের প্রতিফলন। দ্বিতীয় দফায় ক্ষমতা বন্টনের বিষয়টি এসেছে, যা প্রশাসনিক বৈষম্য নির্দেশ করে। ষষ্ঠ দফায় বলা হয়েছে আধা সামরিক বা প্যারা মিলিশিয়া বাহিনী গঠনের দাবি, যা প্রতিরক্ষা বৈষম্যকে তুলে ধরে। পরিশেষে বলা যায় চিত্র খ এ প্রদর্শিত অর্থনৈতিক বৈষম্যের কারণে ৬ দফা দাবি তোলা হয়েছিল। বক্তব্যটি পূর্ণরূপে সঠিক নয়। আমি সঙ্গত কারণে এই বিষয়টির সঙ্গে দ্বিমত পোষণ করছি। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।